আচ্ছা, আজকে বাকি অংশটা পড়ানো শুরু করবো। লাভ সং অফ জে আলফেকুর ফোকের। তো এখান থেকে স্টার্ট হবে লাইন নাম্বার 35। ইন দ্য রুম এন্ড দ্য উইমেন কাম এন্ড গো টাকিং অফ মিশেল অ্যাঞ্জেলো। তো আমি লাস্ট ডে বলেছিলাম বিফোর দ্য টেকিং এ টোনস অফ দ্য টি। তো কবি, আমরা এটাও জানি যে কবির মধ্যে কোথাও একটা কনফ্লিক্ট চলছে, ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, এবং সেই অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে কবি কিন্তু তার একটা সমস্যা তৈরি হয়েছে। আর একটু বলে নিয়ে, আমি আগে যতটা পড়িয়েছিলাম তার একটা হালকা করে রিকাপ দিয়ে দিই। এখানে কিন্তু কবি যে কবিতাটি পড়াচ্ছেন, যে কবিতাটি লিখেছেন টি.এস. এলিয়ট, তিনি কিন্তু একটা তার মেন্টাল যে কনফ্লিক্ট, এবং সেই মেন্টাল কনফ্লিক্টটাকে উনি তুলে ধরার চেষ্টা করছেন অবজেক্টিভ কোরিলেটিভ। এখন অবজেক্টিভ কোরিলেটিভের অবজেক্টিভটা কি না, ইমেজেস। ইমেজেস পড়া থেকে আমি বলেছিলাম ইয়েলো ফগ, কখনো স্মোক আসছে, ঠিক আছে, ইয়েলো স্মোক, ঠিক আছে। তো সেইটা বলতে গিয়ে উনি অনেক সময় সডাস্ট রেস্তোরাঁর কথা বলেছেন। তো এগুলো বলতে বলতে এগুলো আসলে তার মনের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব, তার মনের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টগুলোকে বোঝানোর জন্য তিনি এই ইমেজগুলো এনেছেন। এই ইমেজগুলোর মধ্যে দিয়ে আসলে কবি তার এলিয়েট তার ইমোশনটাকে ব্যাখ্যা করেছেন। এখন কবি তার নিজস্ব ইমোশন আছে, এবং সেই ইমোশনটা উনি পোয়েট পার্সোনা যেখানে আছেন তার মধ্যে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছেন। তো আমরা কবিতাটি কন্টিনিউ করছি। In the room, women and come and go, talking up Michelangelo, and indeed there will be time to wonder. Do I dare, and do I dare? Time to turn back and descend the stair, with a bald spot in the middle of my hair. এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলার চেষ্টা করছি। কবি বলছেন কি, বলছেন যে না, মিশেল অ্যাঞ্জেলো সম্পর্কে কিছু মহিলারা কথা বলছেন, বলতে বলতে তারা একটি ঘর থেকে অন্য ঘরে যাচ্ছেন। নাও টেল মি দ্যাট হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ মিশেল অ্যাঞ্জেলো। Now here the Michelangelo doesn't have, the Michelangelo is not any concrete or the meaningful ideas. অনেকেই বলছেন যে আসলে মিশেল অ্যাঞ্জেলো সম্পর্কে মহিলারা কথা বলছেন, আসলে সেটা বলার দরকার পড়া। মিশেল অ্যাঞ্জেলোর বদলে যদি এখানে একটা বোতল বা এখানে একটা কি বলতো একটা ক্যারি ব্যাগ অর এনিথিং যদি এখানে ব্যবহার করা, তো সেম জিনিস কোনো মানে হতো না। এই যে মহিলারা কথা বলছেন মিশেল অ্যাঞ্জেলো সম্পর্কে, অ্যাকচুয়ালি সেটা দ্যাট ইজ নাথিং, দ্যাট নাথিংনেসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, বা আরও ভালো করে বললে ইররিলেভেন্সের সঙ্গে কমপ্লিট করা যায়, অপ্রাসঙ্গিক বাংলায় আমরা যেটা বলি। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এইখান থেকে যে আসলেই কবি তার ভেতরের মনের যে ভেতরে এক ধরনের সেলফ কনসাসনেস তৈরি হয়েছে, সেইটা কিন্তু এখন আমরা আস্তে আস্তে আরও ভালো করে বুঝতে পারবো। কবি কি বলছেন এবার দেখো, ডু আই ডেয়ার টু টার্ন ব্যাক ডিসেন্ট স্টিয়ার with a bald spot in the middle of my hair. দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। দেখো কবি বলছেন আর ইন দেয়ার উইল বি টাইম, একটা সময় আসবে, সেই টাইম অ্যান্ড্রু মার্ভেলের সেই টাইমের কথা বলা হচ্ছে। টাইম আসবে, আমারও একদিন আপনার টাইম আয়েগা, এই ফ্রেজটা তো বিখ্যাত হয়ে গেছে, আমরা সবাই জানি। কিন্তু এই আপনার টাইম আয়েগা কবে আসবে? বাংলাতেও তো অনেক কথা বলা হয়, ঠিক আছে, বলা হয় না যে বাংলাতে কি বলা হয় যে একটা সময় থাকে, একটা নির্দিষ্ট, যে বলা হয় এক মাঘে শীত যায় না। ইট মিনস দ্যাট আমারও কিন্তু একটা সময় আসবে, হয়তোবা এই মুহূর্তে আমি পর্যুদস্ত হচ্ছি, এই মুহূর্তে হয়তোবা আমি ভীষণভাবে ডিমোরালাইজড হয়ে গেছি, বাট আই নো দ্যাট আই উইল কাম আউট or get rid of this demoralization. I'm right now having the certain feeling which is very self-constrained position, or it's kind of state. The mental mental equilibrium right now has been lost. So here I am trying to say, মানে কবি বলার চেষ্টা করছেন, কি বলছেন দেখো, the time to back and descend the stair. তো বলছে তাহলে কি এইবারই সময় এসছে, তাহলে কি আমার সাহস হবে? ক্যান আই গো ব্যাক সামহোয়্যার, আমি আস্তে আস্তে বলছি যে তাহলে কি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সিঁড়িতে উঠবো। এখন কবি সিঁড়িতে উঠা মানে কি সিঁড়িতে উঠতে বলছেন? কবিতার কি এরকম? ইটস নট লাইক দ্যাট। উনি বলতে চাইছেন আসলে উনি সিঁড়িতে উঠা মানে হচ্ছে ডুইং সামথিং অ্যাক্টিভ। কবি এখন ভীষণভাবে মন মরা হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। হি ইজ সাফারিং ফ্রম ডেসপেয়ার, হুইচ ইজ ওয়াই হি ডাজন্ট হ্যাভ দ্য এনি concrete power or any conclusive or any conclusion that he should have do something or he can do something. She doesn't have the same confidence to do something. তার সেই আত্মবিশ্বাসটা নেই। কবি বলছেন দেখো তারপর কি বলছেন, they will say how here is my growing thing. তো তা আমার চুল আস্তে আস্তে কত পাতলা হয়ে গেছে। তো কোথাও না কোথাও একটা মিডিল এজ, কিছু লোক বলছেন যে কবি আসলে
যে পোয়েট পার্সোনার কথা বলছে তিনি মিডল এজের নয়, তার বয়সটা অল্প, কিন্তু চুলগুলো পড়ে গেছে এবং পড়ে গিয়ে সে কি চুল থিন হয়ে গেছে, একটা বল্ড মাঝখানে একটা বল্ডনেস দেখা যাচ্ছে। এই বল্ডনেস এটা 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 কেন বলছে বলো দেখি, এটা 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 কিন্তু বোঝার চেষ্টা করবে। যার মাথা যার টাক হয়ে যায়, চুলটা আস্তে আস্তে ঝরে পড়তে থাকে, ভেতর থেকে এতটাই কষ্ট হয়, যন্ত্রণা, এর থেকে কষ্ট আর যন্ত্রণা বোধ হয় খুব কম মানুষই পেয়ে থাকে অন্য কিছুতে। মানে আরও কষ্ট হচ্ছে বড় কথা, যেটা কনফিডেন্স আস্তে আস্তে ধীরে ধীরে হারাতে শুরু করে। তো সেই 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 জায়গাটা কিন্তু কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন। তার ভেতরের যে ইনফেরিয়ার কমপ্লেক্স, আরো ভালো করে বললে ইনফেরিয়ার কমপ্লেক্স, বা যেটাকে বলা হচ্ছে বাংলায় কি বলা হয়, যে ভেতরে ভেতরে একটা আমরা কি বলবো, যে নিজেকে ছোট করার যে একটা ভাবনা, যে আমি ভীষণ সামান্য তুচ্ছ একজন ব্যক্তি, এই যে একটা ডিফিডেন্স, এইটা কিন্তু কবি কোথাও এই কবিতাতে তুলে ধরেছেন। কবি বলছেন দেখো হিয়ার গোয়িং থ্রি, কবির ভেতর আর সেই মানে পোয়েট পার্সোনা এখানে, তার ভেতর আর সেই আত্মবিশ্বাসটা নেই, তার চুল আস্তে আস্তে পড়ে যাচ্ছে, মাথার মাঝখানে টাক দেখা যাচ্ছে, আর কি মাই মর্নিং কোট মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, এবং তুই কি করেছেন, কোট পরেছেন, কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, তো কোট কলারটা এরকম চিন অব্দি পড়েছে, কলারটা সাধারণত খোলা থাকে এই অংশ, কেন রেখেছে আমি বলছি কেন, দেখো মাই নেকটি ইজ রিচ অ্যান্ড মডেস্ট বাট অ্যাসার্টেড বাই সিম্পল পিন, নেকটাই রিচ অ্যান্ড মডেস্ট, খুব সুন্দর একটা নেকটাই পড়েছে, এটা অ্যাসার্ট করা আছে, পিন দিয়ে বাঁধা আছে, আটকানো আছে, কেন জানো কেন করেছেন ড্রেসটা এরকম, ইটস আ কাইন্ড অফ লিটারেরি ল্যাঙ্গুয়েজে যদি বলি, এটা হচ্ছে মক এপিক কন্ডিশন, মক এপিক কন্ডিশন, ড্রেসিং যে কোড তার একটা মক এপিক কন্ডিশন বা মক এপিক কনসেপশন বলা ভালো। এখন এই মক এপিক কনসেপশনটা হচ্ছে আমরা জানি রিপাবদলাকে পড়েছি এর আগে, 18th সেঞ্চুরিতে সাধারণত দেখা গেছে, তো তার কোথাও একটা স্ফুরণ এখানে লক্ষ্য করা যাচ্ছে। কবি আসলে বলতে চাইছেন কি বলতে চাইছেন, যে মাই মর্নিং কোট কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, মাই নেকটাই ইজ দ্য মডেস্ট বাই অ্যাসার্ট দ্য পিন, দে উইল শে বাট হাউ দিস আর্ম লেগস আর থিন। এতক্ষণে বোঝা গেল কেন উনি এইভাবে পড়েছেন, কারণ তার চেহারা খুব রোগা, তিনি ভীষণ রোগা, বাহুগুলো রোগা, এবং ফুল হাতা পরেছেন, নেকটাই পরেছেন যাতে এই গলার হাড় না দেখা যায়। তো আসলে বুঝতে পারছো কতটাই মানুষ ইনফেরিয়ার কমপ্লেক্সে ভুগছে। তাই কবি মনে মনে ভাবছেন ওই মেয়েগুলো হয়তো আমার দিকে তাকাবে, বলবে ওই দেখো তার মাথায় টাক পড়ে গেছে, ওই দেখো তার হাতগুলো কেমন সরু সরু, দেখো মা, এই যে ভাবা এ কি হবে, এই যে সবসময় ভাবনা চিন্তা। কারণ একটা অল্প বয়সের ছেলে তার যদি এরকম কন্ডিশন হয়, এবং স্বাভাবিকভাবেই তার প্রিয় যে মহিলারা রয়েছে আশেপাশে বা বন্ধু বান্ধব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু অনেক বড় ব্যাপার। মানে তার কাছে, মানে আমি বলছি ওই মেয়েটার বা মেয়েদের যে অ্যাপ্রিসিয়েশন বা বলা যায় তাদের যে বা কি বলবো তাদের যে যে অ্যাডভাইস বা বলা যেতে পারে তাদের যে নানা রকম কথা, কাউন্সিল যাই হতে পারে, সেইটা কিন্তু ওই ছেলেটার কাছে অনেক ইম্পর্টেন্ট। এবং কবি বলছেন দেখো দে উইল সে আই ডিয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, কবি ভেতরে এবার তছনছ হয়ে গেছে, সে ভেতরে কষ্ট হচ্ছে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, ইনফেরিয়ার কমপ্লেক্সে হচ্ছে, এখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে, সে ভাবছে, সে ফিলস সাফোকেটেড, হি ফিলস সাফোকেটেড দ্যাট হি হ্যাজ টু কাম আউট অ্যান্ড হ্যাজ টু গেট রিড অফ দিস সিচুয়েশন, দিস সাফোকেশন, দ্য ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, এবং বলছেন আমি তছনছ করে দিতে চাই সমুদ্রের ওপর, সমুদ্রের কি বলছি ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি তছনছ করতে চাই। ইন আ মিনিট দেয়ার ইজ আ টাইম ফর decision revisions which a minute will revise, আমি তছনছ করতে চাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে, এবং আমি জানি একটা সময়ের জন্য এমন সেই সিদ্ধান্ত, আবার সেই রিভিশন, সেই স্বপ্ন দেখার সেই মুহূর্তগুলো হুইচ আ মিনিট উইল রিভার্স, যেগুলো একটার পর একটার পাল্টাতে থাকে, চেঞ্জ হতে থাকে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কবি নিজেও জানেন তার ভেতরে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তার ভেতরে যে স্বপ্নগুলো রয়েছে সে বাস্তবে রূপায়িত হচ্ছে না, এবং তিনি যেটা আজকে ভাবছেন কালকে সেটা পাল্টে যাচ্ছে। এই যে তার ভাবনাগুলো চেঞ্জ হচ্ছে ক্রমশ, তিনি একটা সিদ্ধান্তে আসতে পারছেন না, স্বপ্নগুলো বাস্তবে রূপায়িত হতে পারছে না। এটা আসলে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আসলে সমাজের ভাষায় ফেলিয়ার, গুড ফর নাথিং ফেলো, এমন কোনো ব্যক্তির ভাষা বা তার এই কথা, তার এই দুঃখজনক যন্ত্রণা বা তার যে ভেতরের যে মনোকষ্ট, এটাই কিন্তু কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন। পরে বলছেন ফর আই হ্যাভ নোন দেম অলরেডি দেম অল, আমি তাদেরকে সবাইকে চিনি, তাদেরকে বলতে সেই মেয়েদের কথা বলছে, সবাইকে চিনি। হ্যাভ নোন দ্য ইভিনিং, সেই সন্ধ্যাবেলাকে চিনি। মর্নিং, সকালবেলা, ভাবার চেষ্টা করে সন্ধ্যাবেলা যখন সে মেয়েদের সঙ্গে দেখা হয়, খুব সুন্দর একটা সন্ধ্যাবেলা মেয়েগুলোর সঙ্গে দেখা হয়, অথবা সকালবেলায় যখন দেখা হয় মেয়েগুলোর সাথে, বা কখনো
বা আফটারনুন, দুপুরবেলার কত মুহূর্তগুলো রয়েছে, কিন্তু সমস্ত মুহূর্তগুলোই আই হ্যাভ মেজার আউট অফ মাই উইথ কফি স্পুন। হঠাৎ করে মনে হবে আবার কি বলছেন, কফি স্পুন, কফি স্পুন দিয়ে তার জীবনটা মাপার চেষ্টা করছে। জীবন কখনো কফি স্পুন দিয়ে মাপা যায় না, কিন্তু যারা মাপেন তারা আসলে খুব ভেতরে ভেতরে কষ্ট, বা যে বললাম আমরা একটা একটা নিজের ভেতরে ইনফেরিয়ার কমপ্লেক্সে ভুগতে শুরু করেন। তিনি যে নিকৃষ্ট মনের, নিকৃষ্ট বললে আরো ভালো করে বললে, তিনি যে তুচ্ছ, নিকৃষ্ট বলা ঠিক নয়, তিনি যে তুচ্ছ, তার যে কোনো ইম্পর্টেন্স নেই সমাজে, এইটা যখন সে একবার ভাবা শুরু করে দেয়, তখন কিন্তু কবির এই ধরনের চিন্তা ভাবনা হয়। বলছে কফি স্পুন দিয়ে মাপা হচ্ছে, মানে হচ্ছে তার লাইফ হচ্ছে, এখানে তোরা সবাই একটু লিখে নিবি বা ভালো করে বুঝে নিবি বা বুঝে নেবে তোমরা সবাই, সেটা হচ্ছে কফি স্পুন দিয়ে মাপা মানে হচ্ছে যখন জীবনকে তুচ্ছ ভাবা হয়। দ্য লাইফ ইজ ভেরি ট্রিভিয়াল, ভেরি ফিউটাইল, দ্য লাইফ ডাজন্ট হ্যাভ এনি কংক্রিট অর এনি ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, লাইফ ইজ নাথিং বাট হলোনেস, দ্য ফুল অফ হলোনেস। এবং কবি তখন বলছেন, তারপর কি বলছেন, আই নো দ্য ভয়েস ইজ ডাইং উইথ আ ডাইং ফল। আমার গলার স্বর, আমি যেটা বলতে চাইছিলাম সেটা আস্তে আস্তে ডাইং, মরে যাচ্ছে, মানে নিভে যাচ্ছে চিরকালের জন্য, সে ভয়েস দমে যাচ্ছে। বিনিথ দ্য মিউজিক ফ্রম দ্য ফার দ্য রুম, দূরে খুব সুন্দর মিউজিক বাজছে, হয়তো পার্টি হচ্ছে, মিউজিক বাজছে, পার্টি হচ্ছে, পার্টিতে কিন্তু দেখবে তুমি কথা বললে কোনো পার্টি তোমার কথা শোনা যায় না, কেউ শুনতে পারবে না। কবিরও মনে হচ্ছে আমার কথা আর শোনা যাচ্ছে না, আমিও ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ নিজেকে গুটিয়ে যাচ্ছি, কোকুন হয়ে যাচ্ছি। অ্যান্ড কবি বলছেন অবশেষে, কি বলছেন, হাউ আই শুড আই প্রিজাম অ্যান্ড আই হ্যাভ নোন দ্য আইজ অলরেডি, নোন দেম অল, আমি সবাইকে চিনি, প্রত্যেকটা মানুষকে জানি, তাদেরকে দেখেছি। দ্য আই দ্যাট ফিক্স ইউ ইন আ ফর্মুলেটেড ফ্রেজ, ওই মেয়েদের চোখগুলোকে দেখেছি, যে সমস্ত মেয়েদের চোখ তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে এমনভাবে তাকিয়ে আছে, সে ব্যঙ্গের চোখে তাকিয়ে আছে, মজার চোখে তাকিয়ে আছে। তুমিও তাদেরকে যখন দেখলে, তাদের চোখ দেখলে, তুমি ভেতরে ভেতরে আরো কুকড়ে যাচ্ছ, আরো কুকড়ে যাচ্ছ। তুমি বুঝতে পারছো তারা সেই সেই কিছু ফর্মুলেটেড হয়ে, সেই সমস্ত কথা দিয়ে, অ্যান্ড ওয়েন আই এম ফর্মুলেটেড, আমি ফর্মুলেটেড হয়ে গেছি, তাদের চোখে আমি হয়ে গেছি একটা সামান্য রোগাটে, মাথায় চুল নেই, একটা ভীষণ গিক টাইপের ক্যারেক্টার। গিক মানে যে নাকি ভীষণ আনস্মার্ট, একটা আনস্মার্ট, একটা সাধারণ ছেলে। আরো ভালো করে বললে নাথিং, মানে যার প্রতি ইন্টারেস্ট মেয়েরা পায় না, একটা অত্যন্ত একটা সাধারণ ছেলে। মেয়েরা স্কোপ, মেয়েদের মধ্যে সেই কোনো রকম আগ্রহ নেই যার প্রতি। কবি বলছেন, তারপর বলছেন ফর্মুলেটেড হয়ে গেছে, স্প্রলিং অন আ পিন, মনে হচ্ছে যে আমাকে কেউ পিনের ভেতরে আটকে দিয়েছে, প্রসারিত করেছে। অ্যান্ড হোয়ে আই এম পিন রিগলিং অন দ্য ওয়াল, যেন আমি দেয়ালের মধ্যে আটকে গেছি। রিগলিং অন দ্য ওয়াল অনেকটা জিসাস ক্রাইস্টের মতন, দেখো কনসেপশন অফ জিসাস ক্রাইস্ট এখানে আসছে, রিগলিং অন দ্য ওয়াল, দেয়ালে যেন আমাকে কেউ রিগল করেছে, আমি কুচকে দেয়ালের মধ্যে লেপটে গেছি, দেয়ালের মধ্যে কেউ আমাকে জোর করে আটকে দিয়েছে। জিসাস ক্রাইস্টকে ঠিক যেরকম ক্রুসের মধ্যে আটকে দিয়েছিল, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এখন কবিরও তাই, কবি অন্য সেন্সে। জিসাস ক্রাইস্ট তো এটা বুঝতে হবে, জিসাস ক্রাইস্ট মিনিংফুল একটা কাজ করেছিলেন, তিনি স্যাক্রিফাইস করেছিলেন মানুষ সমাজের জন্য, কিন্তু কবিতে কিছুই নন, কিছুই করতে পারেননি, আর তার একটা ব্যর্থ জীবন। কবি তখন বলছেন, দেন শুড আই বিগিন, তাহলে আমি শুরু করবো এইবার এখান থেকে, টু স্পিট আউট দ্য বার্ড সেন্স অফ মাই ডেজ অ্যান্ড দ্য ওয়েজ। খুব সুন্দর লাইন, অসাধারণ একটা লাইন, আন্ডারলাইন করে রাখবে টেক্সট যখন পাশে থাকবে। টু স্পিট আউট অল বার্ডস এন্ডস অফ মাই ডেজ অ্যান্ড দ্য ওয়েজ, আমার যে দিনগুলো, আমার যে পথগুলোর যে বার্ড এন্ডস, বার্ড মানে সিগারেটের যে শেষ অংশটা, কবি তার দিনের শেষের অংশের সঙ্গে সিগারেটের বার্ডসের সঙ্গে তুলনা করেছে, একটা মেটাফর। দিনের শেষ, তার জীবনের যে পন্থাগুলো বা জীবনের তিনি যেভাবে ভাবেন, যেভাবে কাজ করেন, যেভাবে চলেন, তার ম্যানার, তার সঙ্গে তুলনা করছেন সিগারেটের বার্ডসের সঙ্গে। এবং কবি বলছেন, আমি কি স্পিট আউট, আমি কি সেগুলো ফেলে দেবো? মুখে ছিল আমার সিগারেটটা কমপ্লিট হয়ে গেছে, এখন বার্ডটাকে আমি ছুঁড়ে ফেলে দেবো? এখন কবি বলছেন, তার মানে আমার ডেজ, আমার যে ব্যর্থ জীবন, আমার যে ব্যর্থ ম্যানারিজম বা আমার জীবনযাত্রা, সেটাকে আমি কিভাবে ফেলবো? ছুঁড়ে ফেলে দেবো? পারবো কি? অ্যান্ড হাউ শুড আই প্রিজুম, কিভাবে আমি শুরু করবো সেটা আমার পক্ষে কি সম্ভব? And I have known the arms already, known them all, arms that are bristleted and the white and the bare. কবি এবার বলছেন, আমি সেই বাহুগুলোকে চিনি, মানে মেয়েদের বাহুর কথা বলছেন, এবং যে মেয়েদের বাহুগুলো ব্রেসলেট পরা, বাট ইন দ্য লাইম লাইট ডাউন উইথ দ্য লাইট ব্রাউন হেয়ার, এবং দ্য ব্রাউন হেয়ারে সেটা
অনেকগুলো ঢাকা পড়ে গেছে সেই হাতটা। ইট ইজ আ পারফিউম ফ্রম আ ড্রেস, তারপর তাদের ড্রেস থেকে পারফিউম বেরোচ্ছে, অ্যান্ড ড্রেস অ্যান্ড দ্যাট মেক্স মি সো ডিগ্রেস। কবি তখন বলছেন তাহলে কি এই যে মেয়েটির হাত যেভাবে টেবিলের উপর রাখা হয়েছে, ঠিক আছে, শাল দিয়ে ঢাকা রয়েছে হয়তো বা অলরেডি, নোন দেম অলস দ্য ব্রেসলেটেড হোয়াইট অ্যান্ড বিয়ার্ড ডিগ্রেস, সরি পরের লাইন আছে, বলছে একটা পারফিউম আমি শুনতে পাচ্ছি, স্মেল করতে পাচ্ছি পারফিউম। মনে হচ্ছে যেন সেই পারফিউমটা স্মেল করে মনে হচ্ছে সেই মহিলারা আমাকে পাত্তা দেবে না, সেই মহিলারা যেন মনে হয় আমাকে তুচ্ছ মনে করছে, বারবার সেই পারফিউমটা মনে করিয়ে দিচ্ছে আমার এখানে কোনো এক্সিস্টেন্স নেই, আমি কেন এখানে এসেছি, এই মেয়েদের সামনে কেন এসেছি। And the arms that lie along the table wrap about a shawl. যে আমটা মেয়েদের হাতটা টেবিলের উপর রাখা ছিল, আর একটা শাল ওই জড়ানো ছিল টেবিলের উপরে। একটা অদ্ভুত একটা গ্রেসাস লেডি, মানে একটা ব্যক্তিত্বময় কোনো একজন মহিলা, তাকে দেখে কবি ভীষণ কুঁকড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন ভেতরে, ভাবছেন এইরকম একটা অসাধারণ একজন মহিলা, তার সঙ্গে আমি কথা বলবো কি করে, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। শুড আই বিগিন প্রিজুম, তাহলে কি আমি শুরু করবো, কিছু কথা বলবো, মেয়েদের অ্যাপ্রোচ করবো, সামনে গিয়ে বলবো, কিছু একটা বলতে চাই, হাউ শুড আই বিগিন, কিভাবে আমি শুরু করবো, পাচ্ছেন না, বারবার মনে হচ্ছে আমাকে শুরু করতেই হবে, আমি যাবো মেয়েটার সঙ্গে কথা বলবো, হয়তো মেয়েটিকে খুব ভালো লাগে, প্রপোজ করতে পারবো, প্রপোজের কথা অনেক দূরের কথা, একটু জাস্ট কথা বলার জন্য, কিন্তু কিভাবে, হাউ, সেটা কিভাবে সম্ভব সম্ভব Shall I have gone at the dusk through the narrow street, and watch the smoke rises from the pipes, a lonely man in short sleeves leaning out the windows? তাহলে আমি কি এটা বলবো? তাহলে একটা 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 পুরুষ কি বলতে পারে একটা নারীকে? ভালো কথা বলতে পারে, সুন্দর সুন্দর কথা বলবে, রোমান্টিক কথা, কিন্তু না, কবি বলছেন আমি এই কথা বলতে পারবো, আই হ্যাভ গন দ্য ডাস্ক, একদিন আমি ধূসর গদিলিতে গেছিলাম, থ্রু দ্য ন্যারো স্ট্রিট, তারপর সেই সংকীর্ণ ছোট ছোট রাস্তায়, সরু রাস্তার ভেতর দিয়ে গেছিলাম কোনো একটি সন্ধ্যাবেলায়, অ্যান্ড ওয়াচ দ্য স্মোক, এবং দেখছিলাম একটি স্মোক দ্যাট রাইজেস ফ্রম দ্য পাইপস। সেই স্মোক আমরা জানি না স্মোকটা কোত্থেকে আসছিল, কবি প্রথম ফর দ্য ফার্স্ট টাইম স্মোকটা এবার বলছেন, সেই স্মোক হলো স্মোক, কবি বলছে স্মোকটা একটা পাইপ থেকে এসেছিল, পাইপ, কিছু পাইপস, কিছু লোনলি মেন, কবি বলছেন যে লোনলি মেন, ভালো করে বোঝার চেষ্টা করো, লোনলি মেন মানে কি, একসঙ্গে সমস্ত পুরুষরা এক জায়গায় দাঁড়িয়েছিল তা নয়, শহরের জানানা জায়গায় অনেক পুরুষ আছে যারা চুপচাপ দাঁড়িয়ে আছে, একাকী দাঁড়িয়ে আছে, লোনলি, একাকী, কি কষ্ট, ভাব, যন্ত্রণা, সেই পুরুষরা, যে সমস্ত পুরুষরা নারীদের সান্নিধ্য পায়নি, সিঙ্গল লাইফ, সিঙ্গল তারা জীবনযাপন কাটিয়ে দিয়ে গেছেন, তাদের যে ভেতরের যন্ত্রণা, কষ্ট, কবি সেই কষ্টটা বোঝানোর চেষ্টা করছেন। তারা পাইপটা যখন স্মোক করছেন, সেই স্মোকটা আস্তে আস্তে ধোঁয়াটা বেরোচ্ছে, ধোঁয়াটা বেরিয়ে বেরিয়ে দূরে চলে যাচ্ছে, কবি বলছেন দ্যাট ইজ লোনলিনেসকে এক্সপ্রেস করছে, ধোঁয়া নয়, এটা অ্যাকচুয়ালি লোনলিনেস। কবি সেটাই বলছেন, আমি কি সেই কথা বলবো, সারা পুরুষের যতই পুরুষ রয়েছেন যারা প্রত্যেকেই সিঙ্গেল, লোনলি, যারা মেয়েদের সান্নিধ্য পায়নি, সেই পুরুষদের হয়ে আমি এখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে, সেই মেয়েটির, যে মেয়েটি তার হাতটাকে টেবিলের ওপর রেখেছে শাল দিয়ে ঢাকা, সেই আকর্ষণীয় সেই মেয়েটির সামনে গিয়ে আমি বলবো এই কথাটি, সমস্ত পুরুষদের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি গিয়ে কথা বলবো, আমি কি পারবো, আমি কি পারবো? অ্যান্ড লোনলি মেন দ্য শার্ট স্লিভস অ্যান্ড লিনিং আউট উইন্ডোজ, যে মহিলারা, যে পুরুষরা আসলে তারা দাঁড়িয়ে রয়েছে জানলার সামনে, সমস্ত জানলার সামনে একাকি দাঁড়িয়ে রয়েছে, শার্ট স্লিভ হাতাওয়ালা জামা পরেছে তারা, এবং সবারই হাতাওয়ালা জামা, বুঝতেই পারছো, এই হাতাওয়ালা শরীরটাকে ঢেকে রাখা, এইটা না, এর মধ্যে দিয়ে এক ধরনের, তুমি বুঝতে পারছো, একটা সেলফ কনসিয়াসনেস কাজ করছে, কি দারুণভাবে তার শুদ্ধি হচ্ছে, দেখাতে চাইছে না। কবি বলছেন shall I say I have gone the dusk, ও লাস্ট এবার কি বলছেন কবি দেখো, I should have a pair of black claws scuttling across the floors of the silent seas। কবি শেষ পর্যন্ত বলছেন সমুদ্রের আমাকে যদি একটু র্যাক ক্লজ দিত, বাঘ বা বাঘের মতো যদি থাবা হতো, তাহলে সমুদ্রের ওপর আমি, এই যে নীরব সমুদ্রের উপর একটা আঁচড় দিয়ে যেতে পারতাম। কবির মনে হচ্ছে নীরবতা আমাদেরকে গ্রাস করছে, কবি কিছু করতে পারছে না, কিছু করতে হবে, হি হ্যাজ টু ডু সামথিং। হোয়াট উইল হি ডু? হি হ্যাজ টু ডু সামথিং। মেয়েটার সামনে গিয়ে কোনো কথা বলতে পারছে না, তখন তার মনে হচ্ছে কিচ্ছু, মনে হচ্ছে কিছু একটা করতে ইচ্ছে করছে, তখন সে তার মনে হচ্ছে যে নীরব সমুদ্রের উপর একটা, আমার যদি একটা ক্লজ থাকতো, একটা থাবা থাকতো বাঘের মতন, আমি আঁচড় দিয়ে দিতাম। আসলে কবিতাটি পড়াতে পড়াতে আমি একটু ভাবুক হয়ে পড়ছি, তার কারণ হচ্ছে কবিতাটির মধ্যেই এই এক্সপ্রেশনটা রয়েছে, অদ্ভুত এক্সপ্রেশন রয়েছে, যে সারা পৃথিবীর সমস্ত লোনলি যে পার্সোনালিটিস তাদের কথা বলছেন, একজন যে স্পিকার যিনি পড়াবেন বা তিনি কবি, এবং সেই
কবি তাদের প্রতি যদি এমপ্যাথিক না হতে পারেন, সিম্পাথি না থাকে, তাহলে কিন্তু পড়ানোটা ঠিকঠাক হয় না। কবিকেও সেইভাবে হতে হয় এবং যিনি পড়াচ্ছেন কবিতাটি তাকেও সেইভাবে প্রকাশ করতে হয়। আশা করি এইটুকুনি আমি আজকে বললাম, সামনের দিন বাকিটা বলবো। ওকে।